যন্ত্রণায় সহ্য করতে না পেরে সন্দীপ ঘোষ একটা পোস্ট করলো। কি লেখা আছে সেই পোস্টে অবশ্যই ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলি, তিলোত্তমা হত্যাকাণ্ডের পর দুজন পিজিটি ওবি মহিলা তারা কিন্তু আরজিকর থেকে পুরোপুরি গায়েব। সিবিআই সন্দেহ করছে যে এই দুই পিজিটি কিন্তু অনেক বড় খোলাসা করতে পারে এবং এই তিলোত্তমা হত্যাকাণ্ডের সাথে কিন্তু তাদের যোগ অনিবার্য। কারণ এই দুই পিজিটি থেকে অনেক তথ্য কিন্তু তারা পেয়েছে আরও দুই পিজিটির কাছ থেকে, এদের সম্বন্ধে তথ্য পেয়েছে। তো চলো কী কী তথ্য পেয়েছে সমস্তটা জানাবো, তাই ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সন্দীপ ঘোষ প্রথমে দুর্নীতি চক্রে, তারপরে রেপ এবং হত্যাকাণ্ডের চক্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সন্দীপ ঘোষ এমন একটা মানুষ যে মানুষটাও যেরকম যত জঘন্য, তার নামটাও মনে ততটা বিষাক্ত হয়ে উঠেছে। কারণ এই নামে যারা যারা রয়েছে মানুষ তাদেরকেই এই সন্দীপ ঘোষ ভেবেই তাদেরকে মন্তব্য করা শুরু করেছে। এরকমই একটা ঘটনা ঘটেছে বনগাঁতে একজন ডক্টর সন্দীপ ঘোষের বিষয়। উনি পেশায় একজন ডেন্টাল উনি ডক্টর, এবং উনি যখন দেখেন যে ওনার ফেসবুকে এই সন্দীপ ঘোষ মানে এই যে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ভেবে তাকে উল্টোপাল্টা মন্তব্য করা হয়, তখন উনি আর না সহ্য করতে পেরে উনি শেষ পর্যন্ত একটা পোস্ট দিলেন ওনার এফবিতে। সেখানে উনি লিখেছেন যে সকাল থেকেই দেখছি যে আমার এফবিতে কিছু মানুষ আমার ডিপি না দেখেই আমাকে ভালো করে যাচনা করেই আমাকে উল্টোপাল্টা মন্তব্য করছে। হ্যাঁ, আমি ডক্টর সন্দীপ ঘোষ। আমি 2011 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এই বনগাঁ হাই স্কুল থেকে। আমি পেশায় একজন ডক্টর এবং ডেন্টাল স্পেশালিস্ট। দয়া করে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার প্রোফাইলটা চেক করে তারপরে আপনি মন্তব্য করুন। আমি আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নই এবং আরজিকরের সাথে আমার দূরান্ত কোনো সম্পর্ক নেই। এরকম একটা পোস্ট করতে উনি বাধ্য হন। শুধু তাই নয়, এই সন্দীপ ঘোষ শুধুমাত্র ডক্টর হিসাবে নয়, এছাড়াও একজন বাহ্যিক শিল্পী, যিনি এই পানিহাটি অর্থাৎ সোদপুর পানিহাটিতেও উনি একজন শিল্পী হওয়ায় ওনার নামও সন্দীপ ঘোষ। মানুষ ওনাকে গিয়েও বাজে বাজে মন্তব্য করছেন। মানে এই সন্দীপ ঘোষ নিজে অতটা বিষাক্ত, তার নামটাকেও বিষাক্ত করে তুলেছে। মানুষ সন্দীপ ঘোষ যেখানে পাচ্ছেন সেখানে গিয়েই উল্টোপাল্টা মন্তব্য করছেন। মানে মানুষের মধ্যে কতটা মানে ঘৃণা, কতটা বিতৃষ্ণা, কতটা ক্ষোভ রাগ রয়েছে সেটা বুঝতেই পারছো। যে এই সন্দীপ ঘোষ নামে যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে গিয়ে মনে হচ্ছে যে হয়তো এই খুনি এখনও আমরা ধরতে পারি। হ্যাঁ, প্রমাণ হয়নি ঠিকই, আমরা তো এইটা তো প্রমাণ হয়েছে যে দুর্নীতিগ্রস্ত যেই সন্দীপ ঘোষ, তার ওপর মানুষ কতটা তেতে রয়েছেন। সেই রাগগুলো হয়তো তাকে দিতে না পেরে, হ্যাঁ কিছু না তাকে লিখতে না পেরে এইভাবেই তারা ক্ষোভ মেটাচ্ছেন। তবে হ্যাঁ, অবশ্যই যারা এর মধ্যে যুক্ত নন তাদেরকে এরকম কমেন্টস করাটা সত্যি খুব মানে ব্যথিত তাদের অবশ্যই লাগে। সে এটাই বলেছে যে আমি সেম স্কুল এবং সেম জায়গায় থাকি বলে আমি সে সন্দীপ ঘোষ নই। সে বাধ্য হয়ে তার এফবিতেই পোস্টটা করতে বাধ্য হয়েছে। এবার বলি যে দুই পিজিটি যারা তিলোত্তমা হত্যাকাণ্ডের পর এই দুই পিজিটিকে আর কিন্তু দেখতে পাওয়া যায়নি, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যেটা জানা যায় আরও দুই পিজিটির কাছ থেকে সূত্র মারফত যারা খবর দিয়েছে এই সিবিআইকে, তারা এটাও বলেছে যে তিলোত্তমার সাথে ওই যে দুই পিজিটি যারা নাকি মানে এখন লাপাতা বা যাদেরকে এখন কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে একজনের কিন্তু এই তিলোত্তমার সাথে একটা বিশাল ঝামেলা ছিল এবং সে ছিল উত্তরবঙ্গেরই মানুষ।
হ্যাঁ, এবং সে ঝামেলা করে এমনও বলেছিল যে আমি এই চেস্ট ডিপার্টমেন্টে আর থাকবো না। এইভাবে বিশাল একটা ঝামেলা করেছিল তিলোত্তমার সাথে। সিবিআই সন্দেহ করছে যে এই 2 পিসিটিকে পাওয়া গেলে অনেক বড় তথ্য বার হবে। কারণ দেখো, কেউ যদি দোষ না করে তাহলে তো সে পালাবে না, তাই না? এবং এটাও সন্দেহ করা হচ্ছে যে এই যে তিলোত্তমার মা বাবা, ওনারা কিন্তু বারংবার বলেছে যে আমার মেয়ের এরকম একটা ঘটনা ঘটার পর সবাই খোঁজ খবর নিয়েছে, সবাই সহানুভূতি দেখিয়েছে, সবাই প্রতিবাদ করেছে, কিন্তু আমার মেয়ের যারা সঙ্গে থাকতো তারা কিন্তু আমাদেরকে একবার না ফোন করেছে, না পাশে এসেছে। তাদের মধ্যে কি এই 2 পিসিটি আছে? বা শেষ রাতে কি এই তিলোত্তমার সাথে তারাও খেয়েছে? বা তিলোত্তমার খাবারের মধ্যে তারাই কিছু মিশিয়ে দিয়েছে? কারণ যেখানে এই তিলোত্তমার খাবারেও কিন্তু পোস্টমর্টম করা হয়নি, সেটা তোমাদের আমি আগেও বলেছি। তিলোত্তমার আর এই ময়নাতদন্তে অনেক কিছু কিন্তু বাতিল দেওয়া হয়েছে। হতেই পারে তিলোত্তমার খাবারে কিছু মিশিয়ে দেওয়ার পর তাকে অনেকটা তন্দ্রাচ্ছন্ন করে দেওয়া হয়েছে, তারপরে তার সাথে এরকম ঘটনা ঘটানো হয়েছে, হতেই পারে, তাই না? এই 9ই আগস্ট একটা বিস্ময়কর রাত, আমরা সেই রাতে কি কি ঘটেছে, অ্যাকচুয়ালি কি হয়েছে সত্যি আমাদের জানা নেই। তবে সেই রাতটা যে কতটা কঠিন ছিল সেটা একটু বুঝতে পারছি। তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে তিলোত্তমা হত্যাকাণ্ডে সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, কিন্তু এই 2 পিচিটিকে কিন্তু কোনোভাবেই দেখা যায়নি। তিলোত্তমা হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক এবং তাদের কোনো খোঁজ খবর কিন্তু সিবিআই পায়নি। তবে তাদের খোঁজ খবর অবশ্যই লাগানো হচ্ছে। কোথায় যাবে? বেরোবে তো ঠিকই, তাই নয় কি? যেখানে আমরা সবাই জানি এই তিলোত্তমা কতটা এই দুর্নীতিতে সে নিজে ফেঁসে আসছিল এবং সে সেগুলো সহ্য করতে পারছিল না। কারণ সে একজন সৎ এবং সে একজন পরিশ্রমী ডক্টর ছিল। সে পরিশ্রম করে সৎভাবে টাকা উপার্জন করতে চেয়েছিল। আমরা কিন্তু এর আগেও বরাবর শুনেছি যে এই যে মধ্যমগ্রাম হসপিটালে সেখানেও বেশ কিছুদিন কর্মরত ছিল এই তিলোত্তমা, এবং সেখানে বিভিন্ন নার্স, বিভিন্ন আয়ারাও কিন্তু এই তিলোত্তমা নামে এবং বেশ কিছু পেশেন্টও কিন্তু তিলোত্তমার নামে খুব সুন্দর কথা বলেছে যে দিদি এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করতো, দিদি এত সুন্দর ব্যবহার যে বলার ভাষা নেই। যার এত সুন্দর হাতের লেখা সেখানেই বোঝা যায় কতটা যত্ন ধরে সে পেশেন্টদের দেখতো। এছাড়াও এক পেশেন্টের কথাও কিন্তু আমরা শুনেছি যে সেই লাস্ট যেদিনকে 9ই আগস্ট তিলোত্তমাতে এরকম একটা খারাপ ঘটনা ঘটে সেদিনকে কিন্তু সেই পেশেন্ট তিলোত্তমাকে দেখিয়েছিল, এবং যেই প্রেসক্রিপশনটা উনি পুরোপুরি একদম বাঁধিয়ে উনি কিন্তু নিয়ে এসছে, যার প্রেসক্রিপশানে যাতে রুগীরা বুঝতে অসুবিধা না হয় ইংলিশের সাথে সাথে বাংলা হরফেও লিখে দেওয়া হতো, যাতে কোনো পেশেন্ট বুঝতে না পারে বা কোনো পেশেন্টের অসুবিধা হয়। সেখানে দাঁড়িয়ে সে যখন দেখছে পেশেন্টদের ওষুধ দেওয়ার পর সেই ওষুধে তারা ঠিক হচ্ছে না, তখন তো তার একটা খারাপ লাগবেই, কারণ তার রেপুটেশন, কারণ সে একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, সে খুব কষ্ট করে নচেত টাকা দিয়ে সে ডক্টরি পাশ করেছে, সে অনেক কষ্ট করে সে কিন্তু ডক্টরি পাশ করেছে, তাই নিজের পরিশ্রমগুলো সে এইভাবে জলাঞ্জলি দিতে চায়নি। তাই কিন্তু সে এই দুর্নীতিগ্রস্ত এই স্বয়ং যমরাজের কাছে, তাই না, স্বয়ং যমরাজের কাছে পৌঁছে গেছে তার আবেদন নিয়ে যে এই মেডিসিন আপনারা এই প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু অতীব নিম্নমানের, যেটা থেকে রুগীদের কোনো শরীরের কোনো তাদের কোনো কিছুই ঠিক হচ্ছে না, তাতে কিন্তু আমাদের রেপুটেশন, এই হসপিটালের রেপুটেশন, শুধুমাত্র নিজের রেপুটেশনের কথা কিন্তু সে ভাবেনি এবং হসপিটালের রেপুটেশনের কথাও ভেবেছে। সে আর্জি নিয়ে কিন্তু সে যমরাজ এই সন্দীপ ঘোষের কাছে গেছে, সেখানে গিয়ে সে ভাবেনি যে এরকম একটা বিপাকে তাকে পড়তে হবে। কোনো সুরাহা তো সে পায়নি, উপরন্ত থ্রেট এবং শাসানি তার বিরুদ্ধে এসেছে। সেখানে কিন্তু তিলোত্তমা থেমে থাকার মেয়ে নয়,
তারপর যখন সে দেখেছে একের পর এক দুর্নীতি চলছে, এই দুর্নীতির রাজ্য চলছে এই আরজি করে, শুধুমাত্র ওষুধ নয়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের এই স্যালাইন এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ, যেগুলোকে আবার রিইউজ করা হচ্ছে, এবং করা হচ্ছে তো হচ্ছে এই হসপিটালের রুগীদের উপরেই করা হচ্ছে, এবং বেশ কিছু জিনিস যেগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছে। এবং তারপরেই কিন্তু সে ক্ষিপ্ত হয়ে যায় এবং সে তার নিজের কিছু ক্লোজ ফ্রেন্ড এসে বলা শুরু করে যে এগুলো যা হচ্ছে খুবই খারাপ হচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমি উপর মহলে কিন্তু আমি বলতে বাধ্য হব। আর সেটাই হয়েছে বিপাক। বলে না, ভালো মানুষ যেখানে থাকো শয়তানের বাস সেখানে থাকেই। হতেই পারে যে এই দুই পিজিটি আজকে মানে নিরুদ্দেশ, যাদের পাওয়া যাচ্ছে না, তারাই এরকম কিছু কাজ করেছে তারা। এবং কারণ আমরা জানি যে এই সন্দীপ ঘোষের কিছু চেলা চামুন্ডা পোষা থাকতো এই আর্জি করে, তাদের মধ্যেই কেউ শুনে তাদের কানে দিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু জানি স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একটা কিন্তু মানে কি বলবো, একটা অ্যাপ্লিকেশন গেছে, সেটা কিন্তু আমরা বারংবার জানি, কিন্তু সেটা কিন্তু এই তিলোত্তমাই করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তিলোত্তমার সাথে সাথে দুই একজন ডক্টরও কিন্তু, নার্সরা কিন্তু তারাও বলছে সত্যি তো, ঠিকই তো, তারাও প্রতিবাদ করা শুরু করে দিয়েছিল। এবং তাতে এই তিলোত্তমার উপর ক্ষোভরা আরও বেড়ে যায়। তারপরে তাকে অফার করা হয়, 1 বছর ধরে তাকে মানে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল, তার ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে 15 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল, না পাশ করানো যাবে না, তাকে বলেছিল চুপ করতে, না হলে তাকে ফেল করিয়ে দেওয়া হবে। বিভিন্নভাবে তাকে কিন্তু মানসিক প্রেশারে তাকে ভোগাচ্ছিল। তার জন্য কিন্তু একটা সময় সে তার মাকে, তিলোত্তমা তার মাকে বলেছিল, মা আমার আর এই আরজি কলেজ যেতে ভালো লাগে না। শুধু তাই নয়, সেটাও বলেছিল, মা আমি যে আরজি কলে কাজ করি, আজ তুমি কিন্তু কোনো বাবাকেও মানা করো এবং তুমিও কিন্তু কাউকে বলো না, তাহলে কিন্তু আমার ওপর মহল থেকে আরও প্রেশার, আরও চাপ আসবে। তার মাকে সে কিছুটা হলেও মানে তার মাকে কিন্তু সে বলে যাচ্ছিল, কিন্তু কে জানবে সে অসহায় মা কী করে জানবে যে তার মেয়েকে এইভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছে এই আরজি কলের এই নরকের এই সন্দীপ ঘোষ এবং তার কিছু পোষ্য চেলা চামুন্ডা, এবং তার সাথে সাথে কিছু তৃণমূলের সদস্যরা। কি করে জানবে যে মেয়েটা আর বেশি দিন বাঁচবে না, এইভাবে মেয়েটাকে তিলে তিলে শেষ করে দেবে? তারা যদি একটুও জানতে পারতো তাহলে হয়তো তিলোত্তমা আজকে আমাদের মাঝখানেই থাকতো। কত বড় বড় মানুষের হাত যে এখানে রয়েছে সত্যি ভাবা যায় না। জানি না আরও সামনের দিনগুলোতে এই দুই পিজিটিকে যখন ধরা হবে তখন আর কি কি তথ্য আমাদের কাছে বেরিয়ে আসবে। অবশ্যই বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই আমি জানাবো। এছাড়াও তোমরা জানো যে এই সন্দীপ ঘোষের নার্কো টেস্টও হবে, যেটা শিয়ালদায় আদালতেও কিন্তু সেখানেও পাশ হয়ে গেছে যে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট। এবং অভিজিৎ মণ্ডল, প্রাক্তন টারা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট কিন্তু আমাদের শিয়ালদা আদালতের বিচারপতিরা কিন্তু সেটাকে মঞ্জুর করে দিয়েছে, যেটার জন্য 25শে সেপ্টেম্বর এই সিবিআই কিন্তু যেইটা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল সেটা কিন্তু পাশ হয়েছে। সামনের দিনে আরও অনেক নতুন নতুন তথ্য আসতে চলেছে। জানি না আরও কত গণ্ডগোল, আরও কত গোজামিল আছে এর ভিতরে। তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা চলো। নমস্কার।